শুরু করছি রসান্তিকাচারী। গত ক্লাসে আমরা রসান্তিকাচারীর 1 থেকে 5 পর্যন্ত শিখেছি। আজকে শুরু করছি 6 নম্বর দিয়ে। ধিন খিত্তা তা ধিনতে তা তা ধে খিনা ধে ধিনতে তা তা ধে খিনা ধে ধিনতে তা তা ধে খিনা ধে ধিন খিত্তা তা। তাহলে আমি কি করছি? 6 নম্বরে আমি যদি 1 2 3 4 দিয়ে বলি তাহলে কি দাঁড়ায়? 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আমি বলেছিলাম আমরা 1 নম্বর শুরু করি ডান পা দিয়ে, 5 নম্বর শুরু করি বাঁ পা দিয়ে। এটি সব ক্ষেত্রে মিলবে না, কোনোটি ব্যতিক্রম আছে। তেমনি 6 নম্বরটি আমাদের মনে রাখতে হবে। আমরা এতক্ষণ যেই স্পিডে বা যেই লয়ে অন্য নাচগুলো করেছিলাম, মানে একটি বোলের মধ্যে ধিনতে তা তা ধে খিনা ধে ধিনতে তা তা ধে খিনা ধে, এরকম মানে 1 2 3 4 ডান পায়ে, 5 6 7 8 বাঁ পায়ে, এভাবে করে এসেছিলাম। কিন্তু 6 নম্বরের ক্ষেত্রে এটি ব্যতিক্রম। 6 নম্বরের ক্ষেত্রে আমি 1 2 3 4 5 6 7 8 এই কাউন্টিংয়ে করছি। আর 6 নম্বরে এবার কি যোগ করেছি? আমি এইটাকে বলছি ব্রাশ। আমি প্রথমে যদি ডান পা ফ্ল্যাট মারি, অন্য পা দিয়ে হিল, আবার আমি যদি বাঁ পা ফ্ল্যাট মারি, অন্য পা দিয়ে হিল, এবং এই দুটো জিনিস একসাথে হবে। মানে 1 নম্বরের মধ্যে 1 1 1 1, মানে আমাদের নাচটা করবার সময় বা ভুল করে যেন 1 এরকম না হয়ে যায়। 1 মানে আগে পরে যেন না আসে, 1 কথাটার মধ্যে যেন আমরা এই ব্রাশ মারাটা করতে পারি। 1 1। আচ্ছা, তো প্রথমে কি করছি? 1 নম্বরের মতন অগ্রতল সঞ্চারে বসছি, মানে টোয়ে বসছি। 2 নম্বরে দাঁড়িয়ে ব্রাশ। 3 নম্বরে অগ্রতল সঞ্চারে বসছি, 4 নম্বরে দাঁড়িয়ে ব্রাশ। এবং আমি কর্নার টু কর্নার মাথা বডি চেঞ্জ করছি, এবং বডিটা অবশ্যই আমি বাঁ কর্নার থেকে ডান কর্নারে টেনে টেনে নেব। তাহলে কি করছি? 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন আমার বুঝতে হবে আমি কয়বার করে 6 নম্বরটা থামবো। ধিন খিত্তা তা, এই বলটি আসা পর্যন্ত। তো এই বলটি আসবে কখন? আমি ধিনতে তা তা ধে খিনা ধে, এই বলটি 3 বার বলবো, এবং ধিন খিত্তা তা 4 নম্বরের বারের সময় বলবো। তাহলে এইভাবে করতে গেলে 6 নম্বরটি যেই কয়বার করা প্রয়োজন হয় সেই কয়বার করে আমি চেঞ্জের বলে যাব এবং পরবর্তী নাম্বারের জন্য প্রস্তুতি গ্রহণ করব। 1 থেকে 5 পর্যন্ত আমরা যেই লয়ে করেছি, এইটা সেই ক্ষেত্রে ব্যতিক্রম। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি যদি বল দিয়ে করি, আরেকবার আমি দেখাচ্ছি 6 নম্বরটি কেমন করে করব। ধিন খিত্তা তা ধিনতে তা তা ধে খিনা ধে ধিনতে তা তা ধে খিনা ধে ধিনতে তা তা ধে খিনা ধে ধিন খিত্তা তা। ঠিক এইভাবে 6 শেষ করব। এবার আরেকটি ব্যতিক্রম, সেটি 7 নম্বরে। রসান্তিকাচারীর 7 নম্বর শুরু করছি। আমরা সবসময় মাথা বডি বাঁ দিকে কাত করেই শুরু করব। আমি একবার করে নিচ্ছি,
তারপরে আমি শেষে বল দিয়ে করব, আর মাঝখানে আমি পুরো জিনিসটা দেখাবো কিভাবে করলাম এবং কেন ব্যতিক্রম সেটুকুও বলবো। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা কি করছি, আমরা আগের নিয়ম অনুযায়ী ঠিকই বাঁ দিকে মাথা কাত করে দাঁড়াবো, কিন্তু যখন 1 বলবো তখন চেঞ্জ হয়ে যাবে এবং এই ব্রাশটা প্রথমে 1, 2 আবার চেঞ্জ হয়ে যাবে 2, এই পায়েও ব্রাশ এই পায়েও ব্রাশ। তাহলে 1 করছি ডান পা দিয়ে, 2 করছি বাঁ পা দিয়ে, ব্রাশ করলাম। যেই পাটা উঁচু হয়ে আছে, হিল হয়ে আছে, সেই পাটাকে পেছনে এটাকে দিচ্ছি ক্রস, ক্রস, পিছনে পা ক্রস করছি। এবং পিছনের পা ক্রস যখন করব, আমি ক্রসে কখনো এরকম করে ঝুঁকে বসবো না, কখনো এরকম করে বসবো না, কখনো কুঁজো হয়ে যাব না, মানে আমার শরীরটাকে আমি সোজা রাখবো। এবং আমি পেছন দিক থেকে ক্রস দেখাচ্ছি, পায়ের পাতা আঙুলগুলো এমন ভাঁজ হবে যে গোড়ালিটা একদম খাড়া থাকবে এবং আমি যখন বসবো একদম সোজা বসবো, কোনো দিকে ঝুঁকে বসবো না। তাহলে যখন বসবো, ক্রস জিনিসটা আমি যখন করব, আমি যেন কখনো এক পায়ের পাতার গোড়ালি থেকে খুব বেশি দূরে না দিই। আমাদের নাচের ছেলেমেয়েদের একটা প্রবণতা থেকে ক্রস মানে অনেক দূরে দেয়, এবং ক্রস মানে গোড়ালিটা এরকম করে নামিয়ে দেয়, মানে দুটো পায়ের গোড়ালি কখনো এরকম করে নেমে থাকবে না ক্রসে। ক্রসে সবসময় একটা পা, সামনের পা পুরোটা ফ্ল্যাট হয়ে থাকবে এবং পেছনের ক্রসটা ঠিক মতো আঙুলে পা ভাঁজ করে গোড়ালি একেবারে খাড়া থাকবে এবং অন্য পায়ের পাতার খুব কাছে থাকবে এবং 2 হাঁটু সবসময় ক্রসে খোলা থাকবে যদি বসি, এবং যদি দাঁড়াইও সেই ক্ষেত্রেও কিছুটা খোলা থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমি 7 নম্বরে কি করছি, 1 2 3-এ বসছি, 4 কিছু নেই, 5 একই দিকে মারছি, 6 উল্টো দিকে মারছি। এখানে মনে রাখার কি বিষয়, আমি 1-এ বদলিয়েছিলাম, লেফট থেকে রাইটে মুভ করেছিলাম, সরেছিলাম, কিন্তু যখন আমি 5 করছি তখন কিন্তু আমি বাঁ দিকেই শেষ করেছি, কিন্তু তারপরেও আমি কিন্তু 5 করার জন্য অন্যদিকে ঘুরছি না, আমি 5 বাঁ দিকেই করব, লেফট লেগ দিয়ে 5, রাইট লেগ দিয়ে 6, তখন ঘুরছি, যেই পাটা উঁচু হয়ে থাকবে সেই পাটা পেছনে দিয়ে বসছি, 7 8 কিছু নেই। আবার এখান থেকে যখন আবার 1 শুরু হবে তখন কিন্তু আমরা আবার ওদিকে ঘুরে যাব না, আমরা 1 বারবারই ডান দিকে ফিরে থাকবো। আমাদের মনে রাখতে হবে 1 কথাটা ডান পা দিয়ে ডান দিকে মারা, অর্থাৎ আমি যখন 6 শেষ করেছি, সাধারণত রসান্তিকাচারীতে এমনভাবে মাথা বডি শেষ হয় যেটা দিয়ে পরের নাম্বারটা সহজেই শুরু হয়, সাধারণত বাঁ দিকে ফিরে শেষ হয়। তো বাঁ দিকে ফিরে যখন শেষ হচ্ছে তখন আমি যখন 7 করব, আমি বলেছি 1 নম্বরে, এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো জাস্ট ছোট ছোট টেকনিক্স মনে রাখার। 1 নম্বরটা মনে রাখার জন্য আমি করব, 7-এর 1 নম্বরটা মনে রাখার জন্য করবো, আমি 1 নম্বরটা ডান দিকে মারবো, 2 আগের নিয়মে, 3 ক্রস, 4 কিছু নেই, 5 বাঁ দিকে আগের নিয়মে, 6 7 ক্রস, 8 কিছু নেই, আবার 1। তাহলে আমি বল দিয়ে যদি করি তাহলে কি করছি, ধিত্থেন খিত্তা তা, ধিত্তে তা তা থে খিনা থে ধিত্তে, তা তা থে খিনা থে ধিত্তে, তা তা থে খিনা থে ধিত্থেন খিত্তা তা।
এইভাবে আমরা বল দিয়ে 7 নম্বর শেষ করছি। তাহলে 7 নম্বর আমরা এই দিক ফিরে শেষ করছি। আমি কি বলেছিলাম, আমরা সাধারণত বাঁ দিক ফিরে মাথা বাঁ দিকে কাত করে শেষ করি যেন পরেরটা বাঁ দিকে ধরা যায়, কিন্তু 7 নম্বরে কিন্তু তা হলো না, এটা আরেকটা ব্যতিক্রম। তাহলে আমরা 6, 7, 8 এই ব্যতিক্রমগুলো পাচ্ছি। 7 নম্বর আমার ডান দিকে শেষ হয়েছে। 8 নম্বর আমি এমনি মুখে করছি আগে, রসান্তিকা চারির 8 নম্বর, তারপর আমি এটাকে এক্সপ্লেইন করছি। তাহলে আমার এখানে শেষ হলো ধিন খিত্তা তা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমি কি করছি, 8 নম্বরে আমি এখানে শেষ করেছিলাম 7 নম্বর। আমি একই দিকে মাথা রেখে পায়ের ধরনটা ঠিক এই ক্রসে রেখে আস্তে করে এদিকে ঘুরে যাব, ঘুরে এইখানেই একে বসবো, কোনো কিছু চেঞ্জ না। আমার 7 যেভাবে শেষ হয়েছে খালি বডিটাকে ঘুরিয়ে 8-এ এখানে 1, 2-এ পা চেঞ্জ। আচ্ছা, পা চেঞ্জটা কি চেঞ্জ হচ্ছে, 8 আমি সোজা করে করে দেখাচ্ছি। এরকম যদি ক্রস থাকে, বসা, দাঁড়ানো, বসা, সামনের পায়ে বসা, ডান পায়ে, পেছনের পায়ে যখন ফ্ল্যাট হয়ে যাবে দাঁড়ানো, সামনের পাটি মাটি থেকে গোড়ালিটা উঠিয়ে দেব, টোয়ে থাকবে, কিন্তু ভর আমার শরীরের ভরটা থাকবে হচ্ছে পেছনের পায়ে। ডান পায়ে ফ্ল্যাটে যখন বসবো পুরো ভরটা ডান পায়ে থাকবে, পেছনের পা ক্রস। আবার সেটাকে উল্টে চেঞ্জ করে দিয়ে বা পাটা যখন গোড়ালি নামিয়ে দিয়ে সোজা হব তখন ডান পাটা টোয়ে থাকবে এবং হিপ উঁচুতে থাকবে। আচ্ছা, একটা কথা বলতে হবে, আমরা কুঞ্চিত করেছিলাম, কুঞ্চিততে এরকম একটা কুঞ্চিত আছে, সবগুলো আঙ্গুল উল্টে দেয়া, মানে একটা আছে এরকম, একটা আছে এরকম, এটা আবার এইটা, মানে বুড়ো আঙ্গুলটা সহ পায়ের উপরের ভাগের আঙ্গুলগুলো মাটিতে টাচ করছে উল্টো করে। 8-এ আমরা সেটাই করব। 1-এ যখন বসবো বা পায়ের ক্রসের পাটা পুরোটা এরকম উল্টে যাবে, আবার যখন 2-এ সোজা হব ডান পায়ের পুরো আঙ্গুলগুলো উল্টে যাবে। চেষ্টা করব আমরা এটাই করার, নিজেকে ব্যথা না দিয়ে। ব্যথা তখনই পাবো যদি আমি যেই পাটা উল্টাচ্ছি সেই পায়ে চাপ দিই বা শরীরের ভর দিই। আমার পুরো শরীরের ভর সেই পায়ে দেওয়ার কথা না। তাহলে আমি যখন করছি 8 নম্বরটা, আমি 7 এখানে শেষ করেছি, এখান থেকে খুব স্মুথলি, মানে গায়ে ঝাঁকি না লাগে আস্তে করে ধিনতে তা তা থে ঘিনা থে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক এইভাবে 8 শেষ করব এবং 8 কিন্তু সেই আগের নিয়মটা ফলো করলো। আমি পুরো বাঁ দিকে মাথা কাত করে বা সাইডের কর্নারে শেষ করেছি যেন 9 নম্বরটা আমি বাঁ দিক থেকে শুরু করতে পারি। তাহলে 8 নম্বরটা যদি আমি বল দিয়ে বলি সেই ক্ষেত্রে কয়বার বলছি, আমি ধিনতে তা তা ধেই ঘিনা ধেই 3 বার বলবো এবং 4 নম্বর বারের বার ধিন খিত্তা তা চেঞ্জের বলবো। ধিন খিত্তা তা। আচ্ছা, আমি 7 নম্বরের শেষটা থেকে ধরছি। ধিন খিত্তা তা ধিনতে তা তা থে ঘিনা থে ধিনতে তা তা থে ঘিনা থে ধিনতে তা তা থে ঘিনা থে ধিন খিত্তা তা। আমি কিন্তু ধিন খিত্তা তা এই আটা মুখে বলিনি, কিন্তু পা কিন্তু বাদ দিলে হবে না। পা, মাথা, বডির 1, 2,
3 4 4-এর হিসাব শেষ করতে হবে। তাহলে আমি এবার শুরু করছি রসান্তিকাচারীর 9 নম্বর। আমার 8 এদিকে ফিরে শেষ হয়েছে, 9 নম্বর। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আমি কি করলাম, 9 নম্বরে এভাবে শেষ হয়েছিল আমার 8। 9 নম্বরে আমি টোয়ে উঠব 3 নম্বরের মতন, না 2 নম্বরের মতন। টোয়ে উঠব, 1-এ টোয়ে উঠব, 2 ফ্ল্যাট, 3-এ মাথা বডি চেঞ্জ, পা ক্রস, 4 কিছু নেই। আবার 5 6 7 8 কিছু নেই। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি কি করছি, 9 নম্বরটা স্পিডে হবে, লয়ের নর্মাল লয়ের থেকে বাড়তি স্পিডে হবে। কেমন করে, আমি টো ফ্ল্যাট ক্রস কিছু নেই, টো ফ্ল্যাট ক্রস কিছু নেই। ফ্ল্যাট কিন্তু আমি ঠাস ঠাস করে নামবো না, আমি ফ্ল্যাটটা সফট ভাবে নামবো, যাতে আমার পায়ে কোনো আওয়াজ না হয় মাটিতে। আমি তাহলে বল দিয়ে যদি করি তাহলে লয়ের ব্যাপারটা বুঝতে পারবেন যে আমি স্পিডে যে করছি। ধিতে টা টা থে ঘিনা থে, ধিতে টা টা থে ঘিনা থে, ধিতে টা টা থে ঘিনা থে, ধেন খে টা টা। ঠিক এখানে 9 শেষ হলো। তাহলে আমি আগের নিয়মে 9টা ঠিক বাঁদিকে কাজ করে এমনভাবে শেষ হলো যে পরবর্তীটা বাঁদিক থেকেই শুরু হবে। আমি এখন রসান্তিকাচারীর 1 থেকে 9 নম্বর পর্যন্ত টানা বোল সহ করে দেখাচ্ছি। ধিতেন খিতা তা, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন খিতা তা, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন খিতা তা, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন খিতা তা, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন খিতা তা, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন খিতা তা, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন খিতা তা, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন খিতা তা, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন খিতা তা, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন তা তা থে খিনা থে, ধিতেন খিতা তা। আগের ক্লাসের ধারাবাহিকতায় আমাদের আজকে ইতিহাসের কিছু বিষয় তুলে ধরবার কথা ছিল। আগের ক্লাসের সূত্র ধরে বলছি, মণিপুরী নৃত্যের উৎপত্তির সময়কালকে আমরা দুভাগে ভাগ করি, প্রাক বৈষ্ণবকাল ও বৈষ্ণবকাল।
প্রাক বৈষ্ণবকালে যেসব পারম্পরিক নৃত্যানুষ্ঠান বা উৎসব মণিপুরী নৃত্যধারাকে অনেক বেশি প্রভাবিত করেছিল তার মধ্যে লাই হারাওবা অন্যতম। আমাদের আজকের আলোচনার বিষয় লাই হারাওবা। লাই হারাওবা প্রসঙ্গে যাবার আগে আমরা একটু ইতিহাসের আরও কিছু বিষয় কথা বলে নিচ্ছি। এবারে বইয়ের ভাষায় আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরছি। মণিপুরী সম্প্রদায় দুই ধরনের হয়, মৈতেই ও বিষ্ণুপ্রিয়া। মহাভারতের যুগে গন্ধর্ব ও আর্যদের সংমিশ্রণে মণিপুরী জাতির উদ্ভব। মণিপুর উপত্যকাবাসী ও পাহাড়িদের মধ্যে ভাগ করা যায়। তাদের প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি অর্থাৎ খাদ্য, ভাষা, গীতবাদ্য, নৃত্য এইসব উপাদানের সংমিশ্রণে স্বতন্ত্রভাবে মণিপুরী সংস্কৃতি গড়ে ওঠে। মণিপুর মুখ্যত উপত্যকাবাসীদের, যারা নিজেদের মৈতেই বলে পরিচয় দিয়ে থাকেন। পরবর্তীকালে যারা বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন তারা হলেন বিষ্ণুপ্রিয়া। প্রাচীনকাল থেকে পরম্পরা অনুসারে বিভিন্ন অনুষ্ঠান নৃত্যের দ্বারা প্রভাবিত। এইসব নৃত্যানুষ্ঠান ঈশ্বরের প্রতি ভক্তি ও পূর্ণ সমর্পণের নৃত্য। তেমনই এক উৎসব হল লাই হারাওবা। মণিপুরী নৃত্যে লাই হারাওবাকে আদি বলা হয়। লাই অর্থ দেবতা, হারাওবা অর্থ খুশি করা। লাই হারাওবা শব্দের অর্থ হল দেবতাকে খুশি করা। বর্তমানে লাই হারাওবা উৎসব 4 ধরনের হয়: মৈরাং, কাংলাই, কাকচিং ও চাকপা। চাকপা লাই হারাওবার আরেকটি ভাগ হল আন্দ্র লাই হারাওবা। এইসব উৎসবই পরিবেশিত হয় মৈতেই পুরাণকে নির্ভর করে নানা ধরনের কাহিনী নির্ভর লোকনৃত্য গীত। এই উৎসবে লাস্য ও তাণ্ডব উভয় ধারাই ব্যবহৃত হয়। এই নৃত্যধারার সঙ্গে জড়িয়ে আছে মণিপুরের সনাতন ধর্মে বর্ণিত সৃষ্টিতত্ত্ব। মণিপুরের লোকপুরাণ মতে 9 জন লাইবুদ্ধ অর্থাৎ দেবতা এবং 7 জন লাইনুরা অর্থাৎ দেবী পৃথিবী সৃষ্টি করেছিলেন। আদিতে পৃথিবী জলমগ্ন ছিল, আর সেই জলের ওপর 7 জন লাইনুরা নৃত্য করছিলেন। এই দৃশ্য দেখে 9 জন লাইবুদ্ধ স্বর্গ থেকে লাইনুরাদের লক্ষ্য করে মাটি নিক্ষেপ করতে থাকেন। নৃত্যরতা 7 জন লাইনুরা সেই ছুঁড়ে দেওয়া মাটির ওপর নেচে নেচে পৃথিবীর স্থলভাগ তৈরি করেন। এই ভাবনা থেকে লাই হারাওবা নৃত্যের সূচনা হয়। এই নৃত্যে অংশগ্রহণ করেন মাইবা অর্থাৎ পুরোহিত এবং মাইবি অর্থাৎ স্ত্রী পুরোহিত। উল্লেখ্য, মণিপুরে দেবতাদের সেবায় যে পুরুষ সারা জীবন নিজেদেরকে উৎসর্গ করেন তাদের বলা হয় মাইবা অর্থাৎ পুরোহিত। একইভাবে স্ত্রী পুরোহিতদের বলা হয় মাইবি। শুধু ভারতে নয়, বাংলাদেশেও মণিপুরী সম্প্রদায় বিরাজমান। আমাদের দেশের অন্যতম নৃগোষ্ঠী মণিপুরী সম্প্রদায় বাস করে সিলেট বিভাগে। 1800 শতক থেকে প্রায় লাখখানেক মণিপুরী আমাদের দেশে বাস করে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত সংঘটিত বিভিন্ন সামাজিক রাজনৈতিক ঘটনা প্রবাহের শিকার হয়ে এবং যুদ্ধজনিত কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের অধিবাসীরা দেশ ত্যাগ করে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে আশ্রয় গ্রহণ করে। পার্শ্ববর্তী আসাম রাজ্যের কাছাড় জেলায়, ত্রিপুরা রাজ্যে, পশ্চিমবঙ্গের নবদ্বীপে এবং বাংলাদেশে ব্যাপক সংখ্যক মণিপুরী অভিবাসন ঘটে। 1819 থেকে 1825 সাল পর্যন্ত বার্মা মণিপুর যুদ্ধের সময় তৎকালীন মণিপুরের রাজা চৌরজিৎ সিংহ, তার 2 ভাই মার্জিত সিংহ ও গম্ভীর সিংহ সহ সিলেটে আশ্রয় গ্রহণ করেন।
যুদ্ধ শেষে আশ্রয় প্রার্থীদের অনেকেই স্বদেশে ফিরে যায়, কিন্তু বহু মণিপুরী তাদের নতুন স্থানে স্থায়ী বাসিন্দা হয়ে যায়। বাংলাদেশে আসা মণিপুরীরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ময়মনসিংহের দুর্গাপুর, ঢাকার মণিপুরি পাড়া এবং প্রধানত বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে বসতি গড়ে তোলে। বর্তমানে সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় মণিপুরী জনগোষ্ঠীর লোক বাস করে। বাংলাদেশে মণিপুরী সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় 1977 সালে মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলায় মণিপুরী ললিতকলা একাডেমি নির্মিত হয়। মণিপুরীদের শাস্ত্রীয় নৃত্য ধারার মধ্যে রয়েছে গোষ্ঠলীলা, পুংচলন, খুবাকিসেই, উদুখয় ইত্যাদি। লোকনৃত্যের মধ্যে লাই হারাওবা, হোলি ইত্যাদির নাম উল্লেখযোগ্য। এছাড়া বৈষ্ণব পদাবলী, পালা কীর্তন, ভজন ও আরতির সুর ও সঙ্গীত মণিপুরী সঙ্গীত ও নৃত্যকলার অন্যতম দিক। এই নৃত্যের সাথে মণিপুরী বৈষ্ণব দর্শনের পরিচয় খুঁজে পাওয়া যায়। মণিপুরীরা মূলত তাদের নাচ ও গানের মাধ্যমে স্রষ্টার প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে থাকে। বর্তমানে শাস্ত্রীয় নৃত্য হিসেবে মণিপুরী নৃত্য তারা অনুশীলন ও চর্চা করছে। উল্লেখ্য, 1919 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটের বিষ্ণুপ্রিয়া মণিপুরী গ্রাম মাছিমপুরে রাসনৃত্য দেখে বিমোহিত হন। তিনি 1920 সালে সিলেট জেলার নৃত্যগুরু নীলেশ্বর মুখার্জি, ত্রিপুরা থেকে গুরু বুদ্ধিমন্ত এবং আসামের গুরু সেনারেক সিংহ রাজকুমারকে শান্তিনিকেতনে মণিপুরী নৃত্য প্রশিক্ষক হিসেবে নিয়ে যান। তিনি মণিপুরী নৃত্যধারাকে তার নৃত্যধারার বিশেষ উপযোগী বলে মনে করেন। তার মণিপুরী নৃত্যের প্রতি অগাধ ভালোবাসা বিশ্বের দরবারে মণিপুরী নৃত্যের প্রচার ও প্রসার ঘটায়। মণিপুরী নৃত্যের থিওরি প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আমি বলেছি একটি ক্লাসে আসলে ইতিহাস বা থিওরি রিলেটেড বিভিন্ন ধরনের বক্তব্য অনেকটা করে বলে দেওয়া সম্ভব নয়। তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব একটি ধারণা দেবার জন্য। আগ্রহীরা এবং এর থেকেও বেশি করে যারা পড়তে চাইবেন, জানতে চাইবেন, তাদের জন্য কিন্তু ইন্টারনেট খোলাই আছে। এখন ইন্টারনেটের যুগ, ডিজিটাল সব কিছু আছে, কাজেই সেখান থেকে যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টকে ইন্টারনেটে সার্চ করলে আমরা সেই বিষয়ে বিশদ জ্ঞান লাভ করতে পারি। একটি নাচের পুরো সংস্কৃতিটা কেমন, তার পোশাক কেমন, তার আগেকার মানুষ কেমন ছিল, কোথা থেকে উৎপত্তি, এখন তারা কেমন হয়েছে, কিভাবে একটি লোকনৃত্য থেকে মণিপুরী নৃত্য শাস্ত্রীয় নৃত্যে চলে আসলো গুরুদের মাধ্যমে, গুরুদের সহযোগিতায়, এই যে ধারাগুলো এবং প্রত্যেকটি নৃত্যের পোশাক সম্পর্কে এবং পুরো বাণী, বোল এবং নাচটি কেমন হয় দেখতে, এগুলো আমি যে স্টেপিংসগুলো শেখাচ্ছি এগুলোর পাশাপাশি আপনারা যদি ইন্টারনেট থেকে বিভিন্ন জিনিস একটু খোঁজ করে নিজেরা অনুসন্ধান করতে থাকেন, তাহলে অবশ্যই সব কিছুর সাথে সামঞ্জস্যতা পাবেন এবং এই নাচটির প্রতি ভালো লাগাও জন্মাবে। আর শাস্ত্রীয় নৃত্য কখনোই খুব অল্প সময়ের মধ্যে রপ্ত করা সম্ভব নয়। এটি আসলে সাধনার বিষয়, এটি নিজের মধ্যে ধৈর্য ধরে লালন করবার বিষয়। তাই আমি বলবো যে সবাইকে যে শাস্ত্রীয় নৃত্যশিল্পী হতেই হবে তা নয়, তবে হ্যাঁ, যে কোনো একটি গানের নাচ সরাসরি শেখা এবং কোনো একটি যে কোনো শাস্ত্রীয় নৃত্য শিখে একটি গানের নাচ শেখা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য পরিলক্ষিত হয়। মানে আমরা দেখলেই বুঝতে পারি একটি ছেলে বা মেয়ে নাচ শিখে নাচটি করছে নাকি ভিডিও দেখে বা কারো কাছ থেকে কথা নেই বার্তা নেই একটি কপি করে নাচটি তুলবার চেষ্টা করছে, এবং কোন নাচের সাথে কোন পায়ের মুদ্রা যায়, কিভাবে যায় এবং সেটা মানানসই কিনা, কোন শাস্ত্রীয় নৃত্য সেই নাচটির সাথে বেশি যায়, এই ধরনের অনুধাবনগুলো নিজেদের মধ্যে
আস্তে আস্তে আসলে গ্রো করে যাবে। যখন কেউ শিখতে থাকে তখন সেটা বুঝতে পারে, যার ফলে যখন আমরা কোরিওগ্রাফি করি তখন আমাদের এই বোধগুলো খুব কাজে দেয়। তো আমার একটাই বক্তব্য যে প্রত্যেকটা বিষয় আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি জানানোর চেষ্টা করছি, কিন্তু এর থেকে বেশি জানবার জন্য অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের বই এবং ইন্টারনেটের সহযোগিতা নেবেন। আর নাচের কোরিওগ্রাফির ক্ষেত্রে একটা কথা আমার জন্য বলতেই হবে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ কিন্তু মণিপুরী নাচকে তার নৃত্যধারার জন্য বেছে নিয়েছেন। তার মানে এই না যে শুধু মণিপুরী নৃত্য দিয়েই রবীন্দ্রনাথের নৃত্য হবে, তা নয়। রবীন্দ্রনাথ তার নৃত্যধারার সাথে কথাকলি ও মণিপুরী নৃত্যকে প্রাধান্য দিয়েছিলেন। কিন্তু আমরা এখনকার সময়ে নানা ধরনের শাস্ত্রীয় নৃত্য শিখে সেখানকার নানান অঙ্গভঙ্গি বিভিন্ন গানে এবং রবীন্দ্রনাথের গানেও তা ব্যবহার করি। তবে হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে আমাদের পরিসীমাটা কতটুকু, পরিমিতি বোধ, মানে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। প্রত্যেকটা নাচের একটি পরিমাপ আছে। কোরিওগ্রাফির সেন্সটা থেকে আমরা ভেবে নেই সেই নাচটি কি ধরনের শাস্ত্রীয় নৃত্যের সাথে ওই গানটি যায়, এবং এভাবে আমরা চিন্তা করে করে আসলে একটি নাচের কোরিওগ্রাফি করি। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে শাস্ত্রীয় নৃত্য শিল্পী সবাই হয়তো হয়ে সারে না, হয়ে উঠতে পারে না, এটা আসলে ধৈর্যের ব্যাপার। খুব কম সংখ্যক মানুষ শাস্ত্রীয় নৃত্যশিল্পী হয়ে ওঠে। কিন্তু কেউ যদি শাস্ত্রীয় নৃত্যশিল্পী নাও হয় পুরোদমে, তার যদি বেসিক থাকে কোনো একটা শাস্ত্রীয় নৃত্যের এবং সে যদি চেষ্টা করতে থাকে, তাহলে এই শাস্ত্রীয় নৃত্যগুলো শিখে শিখে সে বিভিন্ন নাচের কম্পোজিশন বা কোরিওগ্রাফি অন্যদের থেকে হাজার গুণে সুন্দর করে করতে সক্ষম হবে। তাই আমার সবার কাছে অনুরোধ, আপনারা অবশ্যই নাচ শিখে নাচবেন। নাচ না শিখে শিল্পকে অশৈল্পিক করে তুলবেন না। নাচ এমন একটি শিল্প মাধ্যম, এটি খুব সহজেই শিল্প থেকে পণ্যে রূপান্তরিত হয়। আসুন আমরা সুস্থ সংস্কৃতি চর্চায় এগিয়ে চলি।